হাই স্টুডেন্টস, আজ তোমাদের নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই নতুন টপিকটি হলো প্রোটিন। প্রোটিন কি এটি জানতে হলে তোমাদেরকে আগে অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে জানতে হবে। গত ক্লাসে আমি অ্যামাইনো অ্যাসিড বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পড়িয়েছি, তোমরা দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে। তো দিস টপিক ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ দিস টপিক ইজ হেলথ রিলেটেড ফর এভরি পারসন। এই টপিকটির মধ্যে ক্লাস 11 টু মাস্টার ডিগ্রি লেভেলের ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত পাবে। এই লেসনের মধ্যে প্রোটিনের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ক্যারেক্টার, ডেইলি রিকোয়ারমেন্টস, ডেফিসিয়েন্সি প্রভৃতি প্রোটিন রিলেটেড বিষয়বস্তুগুলি আমি সিম্পলভাবে লিখে দেখিয়ে পড়াবো যাতে কোনো অসুবিধা না হয়। চলো শুরু করা যাক। প্রোটিন কি এটি জানতে গেলে তোমাদেরকে আগে প্রোটিনের হিস্ট্রি সম্বন্ধে জানতে হবে। 1838 খ্রিস্টাব্দে ওলন্দাজ রাসায়নিকবিদ বিজ্ঞানী মুলার একটি জটিল অথচ গুরুত্বপূর্ণ নাইট্রোজেন জৈব যৌগের একটি সন্ধান পান। জন জেকব বেজিলিউস নামে একজন বিজ্ঞানী মনে করেন যে ওই যৌগটি জীবকুল সৃষ্টির প্রাথমিক গুরুত্বপূর্ণ উপাদান। যৌগটির গুরুত্ব বিচার করে বিজ্ঞানীদ্বয় গ্রিক শব্দ প্রোটিওজ, যার অর্থ প্রধান বা মুখ্য, থেকে প্রোটিও কথার অর্থ হচ্ছে যে প্রথম স্থানাধিকারী। এই প্রোটিওর নামানুসারে উপাদানটির নাম দেন প্রোটিন। প্রোটিন জীবদেহের অন্তঃকোষ ও বহিঃকোষের প্রধান উপাদান। প্রোটিনের হিস্ট্রি সম্বন্ধে জানা গেল। এরপর প্রোটিনের আমি ডেফিনেশন সম্বন্ধে জানাবো। তো প্রোটিনের ডেফিনেশন জানার আগে তো প্রোটিনের গঠন আগে জানতে হবে যে প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সমন্বয়ে গঠিত হয়। আর প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিড একটি পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। তাহলে ডেফিনেশন অফ প্রোটিন: protein are complete organic molecules of large molecular weight. They contain carbon, hydrogen, oxygen and nitrogen built up of fundamental units of amino acid through two or more peptide bonds. অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত উচ্চ আণবিক ওজনযুক্ত একটি জটিল জৈব যৌগ যা দুই বা ততোধিক পেপটাইড বন্ধন দ্বারা একাধিক অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সহযোগে গঠিত হয় তাকে প্রোটিন বলে। প্রোটিন বিশ্লেষিত হয়ে একাধিক অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে ও জীবদের গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণের প্রধান ভূমিকা পালন করে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে কি বুঝলে? প্রোটিন হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে পলিমার কাকে বলছি না, যে প্রক্রিয়ায় অসংখ্য সমগোত্রীয় সরল অণু পরস্পরের সঙ্গে বিশেষ শর্তে যুক্ত হয়ে পৃথক ধর্মবিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে সেই পদ্ধতিকে পলিমারাইজেশন বলে এবং ওই অণুগুলিকে পলিমার বলে। তো ইহাই হচ্ছে যে পলিমার। আরেকটি বিশেষ কথা জানতে হবে যে কলা, পেশি ও রক্তসহ অন্যান্য তরল পদার্থ গঠন ও বৃদ্ধিতে প্রোটিনের মুখ্য ভূমিকা পালন করে। এই জন্য প্রোটিনকে বডি বিল্ডিং ফুড বা দেহ গঠনকারী খাদ্য বলে। আবার উৎসেচক ও হরমোন গঠন করে শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে বলে একে দেহে নিয়ন্ত্রণকারী খাদ্য বা বডি রেগুলেশন ফুড হিসেবেও অভিহিত করা হয়। আরেকটি জিনিস মনে রাখতে হবে যে অনশন, অধিক পরিশ্রম ও অসুখের ফলে শরীরে যে ক্ষয় হয় সেই ক্ষয়পূরণ করার জন্য ক্ষয়পূরণকারী অ্যান্টিবডি তৈরি করে দেহকে রোগ ব্যাধি থেকে রক্ষা করে বলে প্রোটিনকে রোগ প্রতিরোধক খাদ্য বলা হয়। এছাড়া প্রোটিন বাফার রূপেও দেহকোষের অভ্যন্তরে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি পারস্পরিক সংঘাত থেকে দেহকে রক্ষা করে। কিছু টুকরো কথা প্রোটিন সম্বন্ধে জানতে হবে যে একটি ডিম্বাণু ও একটি শুক্রাণু নিষিক্ত হওয়ার পর কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম হয় এবং 25 বছর জন্ম পর্যন্ত এর বৃদ্ধি অব্যাহত থাকে। শৈশব অবস্থায় শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে দ্রুত হারে। বয়ঃসন্ধিকালে 12 থেকে 19 বছর দৈহিক নানান পরিবর্তন শুরু হয়। 18 বছর বয়সে বয়ঃসন্ধিকালে অর্থাৎ 12 থেকে 19 বছর দৈহিক নানান পরিবর্তন শুরু হয় এই 18 বছর বয়সে। সেই সময়ে মানব জীবনের এই দুটি স্তর সঠিক পরিমাণে উৎকৃষ্ট মানের প্রোটিন গ্রহণ আবশ্যক।
25 বছর বয়সের পর বৃদ্ধি না ঘটলে ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ও নাইট্রোজেন সাম্য বজায় রাখতে প্রোটিনের প্রয়োজন হয়। গর্ভবতী ও প্রসূতি মায়ের খাদ্য প্রয়োজনের তুলনায় 15 গ্রাম অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন হয় এবং 20 গ্রাম অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন হয় ভ্রূণ ও নবজাতকের জন্য। একটি কথা মনে রাখতে হবে যে মানব শরীরে দৈহিক ওজনের শতকরা 20 ভাগই হলো প্রোটিন। আমি যেসব প্রোটিন সম্বন্ধে বলে এসেছি, এই প্রোটিনের কাজগুলি ছাড়াও প্রোটিন তাপশক্তি উৎপাদন করে। প্রতি 1 গ্রাম প্রোটিন থেকে 4.1 কেসিএল তাপশক্তি উৎপন্ন হয়। প্রোটিনের অভাবে শরীরে নানান জটিলতার সৃষ্টি হয়। এই সব জটিলতা অভাবজনিত, আধিক্যজনিত, প্রোটিনের ফাংশন, তারপরে বাকি জিনিসগুলো, প্রোটিনের হচ্ছে যে ধর্ম, তো এইসব জিনিস আমি খাতা কলমে লিখে তোমাদেরকে বোঝাবো। চলো শুরু করি। প্রথমে শুরু করব কেমিক্যাল প্রপার্টিজ অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিনের রাসায়নিক ধর্ম। 1 নম্বরে আসবো দ্রাব্যতা। দ্রাব্যতা কি বলছে না, অধিকাংশ প্রোটিন জলে দ্রবণীয়। আবার খাদ্যের প্রোটিন লবণ ও জলের মিশ্রণে দ্রবীভূত হয়। দ্বিতীয় ধর্মে আসবো তাপীয় পরিবর্তন। ডিম তাপে তঞ্চিত হয়ে যায়, এটা হচ্ছে যে পরিবর্তন। যেহেতু ডিমের অ্যালবুমিন হচ্ছে যে একটা প্রোটিন, তো ডিমের এই অ্যালবুমিনের দ্রবণ তাপ প্রয়োগে জমাট বেঁধে যায়, আবার দুগ্ধ প্রোটিনেও জমাট বেঁধে ছানা প্রস্তুত করে। তৃতীয় নম্বরে আসবো রাসায়নিক বিক্রিয়ার সক্ষম। যে জিনিসটা কি না, জলের সঙ্গে যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটায়, এটা হচ্ছে ধর্ম প্রোটিনের। প্রোটিনের আরেকটা ধর্ম 4 নম্বরে বায়ুরোধক। হ্যাঁ, প্রোটিনকে যদি ভালো করে নাড়া হয় তাহলে ফেনা সৃষ্টি হয়। তো এর কারণ কি না, প্রোটিনের বাতাস ধরে রাখার ধর্মই এর জন্য দায়ী। এর জন্য আইসক্রিমের প্রধান এর হচ্ছে যে উদাহরণ। 5 নম্বরে যে ধর্মের কথা আসবো, সেই ধর্মটা হচ্ছে ইমালসিফাইং এজেন্ট। এই জিনিসটা কি না, মেয়োনিজ জাতীয় খাদ্য প্রস্তুতি ইমালসিফাইং এজেন্ট হিসেবে প্রোটিন কাজ করে। 6 নম্বরে যে ধর্ম আসবো সেটা হচ্ছে বর্ণ বিক্রিয়া। প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলি আছে, যেমন ফেনাইলঅ্যালাইন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, এইগুলো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হলুদ রঙের অধক্ষেপ সৃষ্টি করে। এটাই হচ্ছে যে প্রোটিনের ধর্ম। নেক্সট 7 নম্বরে যে ধর্ম আসবো সেটা বায়োরেট দমনের পরিবর্তন বিক্রিয়া। এটা জিনিসটা কিনা, প্রোটিন বায়োরেট দমনের সঙ্গে বিক্রিয়া করে বেগুনি বর্ণ ধারণ করে। এছাড়া মিলনের বিক্রিয়ায় হোপকিন্স, কোল, অ্যাডাম কুইজ ইত্যাদির সঙ্গে বিক্রিয়া বর্ণ পরিবর্তন করে। নেক্সট আসবো পিএইচের মাত্রা। তো পিএইচের মাত্রা জানতে গেলে আগে পিএইচ সম্বন্ধে জানতে হবে। তো পিএইচ কি না, পিএইচ কোনো দ্রবণে অম্লত্ব, ক্ষারত্ব ও প্রশমিত অবস্থার পরিমাপক। পিএইচের স্বাভাবিক মাত্রা হলো হচ্ছে যে 7। এর হচ্ছে যে পিএইচ যদি প্রশমিত মাত্রা হলো 7.1 থেকে 10 পর্যন্ত হচ্ছে যে ক্ষারীয়, এবং 1 থেকে 6.9 পর্যন্ত মাত্রা হলো আম্লিক অর্থাৎ অ্যাসিড। তো 7 থেকে যতই উপর দিকে মান বাড়তে থাকবে ততই তার ক্ষারত্বের পরিমাণ বেশি হয়। অন্যদিকে 7 থেকে মাত্রা যতই নিচের দিকে যায় তার অম্লত্বের পরিমাণও তত বৃদ্ধি পায়। তো এই হচ্ছে যে পিএইচ। তো পিএইচের মাত্রা জিনিসটা কি না, প্রোটিনের অ্যামিনো মূলক ও কার্বক্সিল মূলকের সঙ্গে যুক্ত হওয়া পিএইচের মাত্রার উপর নির্ভর করে। প্রোটিনের অ্যামিনো মূলক ও কার্বক্সিল মূলকের যুক্ত হওয়া পিএইচের মাত্রার উপর নির্ভর করে। এটাই হচ্ছে ধর্ম। তো একটি নির্দিষ্ট পিএইচ মাত্রার প্রোটিনের প্রোটন দান ও গ্রহণ করার উভয়ধর্মী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এইভাবে সমসংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আয়নযুক্ত আয়নিত মূলক বহন করে প্রোটিন জুইটার আয়নের ধর্ম পালন করে। তো এখানে জুইটার আয়ন জিনিসটা কি না, জুইটার আয়ন হলো একটি নির্দিষ্ট পিএইচ মাত্রায় প্রোটিন অ্যামিনো অ্যাসিডের অণুতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় আধানই তৈরি হয়, তখন ওই অণুকে জুইটার আয়ন বলে। তো এখানে আসবো যে সমতরিত জিনিসটা কি, সমতরিত পিএইচ জিনিসটা কি না, যে নির্দিষ্ট পিএইচ মাত্রায় প্রোটিন জুইটার আয়নের ধর্ম পালন করে সেই পিএইচ মাত্রাকে সমতরিত পিএইচ বলে। তো ক্লাসিফিকেশন অফ প্রোটিন। তো ক্লাসিফিকেশন অফ প্রোটিন জিনিসটা হচ্ছে যে প্রোটিনের শ্রেণীবিভাগ। 3টি বিষয়ের উপর ভিত্তি করে প্রোটিনকে আমি 3টি ভাগে ভাগ করেছি। একটা উৎপত্তি অনুসারে, একটা হচ্ছে গুণাণু অনুসারে, একটা হচ্ছে যে
গঠন অনুসারে। তো উৎপত্তি অনুসারে আমি দুটি ভাগে ভাগ করেছি, একটা প্রাণীজ, একটা উদ্ভিজ্জ। একটা প্রাণীজ প্রোটিন, একটা উদ্ভিজ্জ প্রোটিন। আর গুণাণু অনুসারে প্রোটিনকে আমি আবার তিনটি ভাগে ভাগ করেছি। একটা সম্পূর্ণ উপযোগী, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এর হচ্ছে উদাহরণ। আংশিক উপযোগী, এর উদাহরণ হচ্ছে ডাল, সয়াবিন, গম। আর তৃতীয় নম্বর হচ্ছে অনুপযোগী বা অসম্পূর্ণ প্রোটিন, এর উদাহরণ হলো জিলাটিন, জেল। এবার গঠন অনুসারে প্রোটিনকে আমি তিনটি ভাগে ভাগ করলাম। এক নম্বর সরল প্রোটিন, যেমন হচ্ছে অ্যালবুমিন। সংযুক্ত প্রোটিন দ্বিতীয় নম্বরে, উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন। তৃতীয় নম্বর হচ্ছে উপজাত বা লব্ধ প্রোটিন, যেমন হচ্ছে প্রোটিয়েজ। তো প্রথমে আমি ডেফিনেশন অনুসারে প্রত্যেকটা জিনিস বিষয় সম্বন্ধে জানব। প্রথমে জানব যে উৎপত্তি অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ আগেই বলছি দুটি ভাগে ভাগ করা হয়, একটা প্রাণীজ প্রোটিন, একটা উদ্ভিজ্জ প্রোটিন। তো প্রাণীজ প্রোটিন কাকে বলছি না, প্রাণীজ প্রোটিন প্রাণী থেকে প্রাপ্ত প্রোটিন প্রাণীজ প্রোটিন নামে পরিচিত। এই প্রোটিনে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের সবগুলি উপস্থিত থাকে, উদাহরণ হিসেবে দুধ, ডিম, মাছ, মাংস প্রভৃতি। দ্বিতীয় নম্বরে আসবো উদ্ভিজ্জ প্রোটিন কাকে বলে না, উদ্ভিদ থেকে যে প্রোটিন উৎপন্ন হয় তাকে উদ্ভিজ্জ প্রোটিন বলে, যেমন ডাল, সয়াবিন, দানা শস্য ইত্যাদি। এরপর আসবো গুণাণু অনুসারে শ্রেণীবিভাগ। গুণাণু অনুসারে শ্রেণীবিভাগে তিন ভাগে ভাগ করেছি। এক নম্বর সম্পূর্ণ উপযোগী, দ্বিতীয় নম্বর আংশিক উপযোগী, তৃতীয় নম্বর অনুপযোগী বা অসম্পূর্ণ প্রোটিন। তাহলে সম্পূর্ণ উপযোগী প্রোটিন কাকে বলছি? সম্পূর্ণ উপযোগী প্রোটিন প্রথমে বলে দিই, এটা হচ্ছে যে প্রথম শ্রেণীর প্রোটিন। তো জিনিসটা কি না, যে সকল প্রোটিনের 10টি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের সবকটি যথোপযুক্ত পরিমাণে থাকে তাদেরকে প্রথম শ্রেণীর প্রোটিন বলছি, যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ। দ্বিতীয় নম্বরে আসবো কম উপযোগী বা আংশিক উপযোগী বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এই জিনিসটা কি, এই প্রোটিন কি না, যে সমস্ত প্রোটিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সবগুলি থাকে না বা থাকলেও যথাযথ অনুপাতে থাকে না এবং শারীরবৃত্তীয় সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। উদ্ভিজ্জ প্রোটিন এই জাতীয় প্রোটিনের হচ্ছে যে উদাহরণ, যেমন ডাল, সয়াবিন, গম এগুলো। তৃতীয় নম্বরে আসবো অনুপযোগী বা সম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। জিনিসটা কি না, যে সমস্ত প্রোটিনের অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডগুলি থাকে না এবং গঠনমূলক কোনো কাজে অংশগ্রহণ করতে অক্ষম, সেই সকল প্রোটিনকে অনুপযোগী বা অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন বলে, যেমন জিলাটিন আর হচ্ছে জেল। এরপর আসবো গঠনা অনুসারে শ্রেণীবিভাগ। তিনটি ভাগে ভাগ করেছে, আগে বলেছি যে সরল প্রোটিন, দ্বিতীয় নম্বর সংযুক্ত প্রোটিন, তৃতীয় নম্বর হচ্ছে যে উপজাত বা লব্ধ প্রোটিন। সরল প্রোটিন কাকে বলছি? সিম্পল প্রোটিন, যে সমস্ত প্রোটিন শুধুমাত্র অ্যামিনো অ্যাসিডের দ্বারা সৃষ্টি হয় অথবা যার বিশ্লেষণে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিডই পাওয়া যায় তাকে সরল প্রোটিন বলে, যেমন হচ্ছে অ্যালবুমিন আর হচ্ছে যে গ্লোবিউলিন। দ্বিতীয় নম্বরে আসবো সংযুক্ত প্রোটিন। সংযুক্ত প্রোটিন কাকে বলছি না, যে সমস্ত প্রোটিনের নাইট্রোজেন ব্যতীত অন্যান্য উপাদান যেমন সালফার, ফসফরাস, লৌহ ইত্যাদি যুক্ত থাকে তাকে সংযুক্ত প্রোটিন বলে। তো প্রোটিনের সঙ্গে যে নাইট্রোজেনবিহীন অংশ যুক্ত থাকে তাকে সংযুক্ত প্রোটিন বলছি, যেমন হচ্ছে প্রোটিন যুক্ত সালফার সমান কী হবে না সালফোপ্রোটিন। প্রোটিন যুক্ত ফসফরাস সমান কী হবে না ফসফোপ্রোটিন। প্রোটিন যুক্ত গ্লুকোজ কী হবে সমান গ্লাইকোপ্রোটিন। আবার প্রোটিনের সঙ্গে লিপিড যুক্ত আছে তাহলে কী হবে না লাইপোপ্রোটিন। প্রোটিনের সঙ্গে আবার লৌহ যুক্ত আছে তাহলে কী উৎপন্ন হবে না হিমোগ্লোবিন তৈরি হবে। তো এইভাবে হচ্ছে যে সংযুক্ত প্রোটিন তৈরি হয়। তৃতীয় নম্বরে আসবো লব্ধ প্রোটিন। লব্ধ প্রোটিন কাকে বলছি না, পৌষ্টিকতন্ত্রে প্রোটিনের পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হওয়ার মধ্যবর্তী পর্যায়ে যে সমস্ত প্রোটিন উৎপন্ন হয় সেই প্রোটিনকে লব্ধ প্রোটিন বলে, যেমন প্রোটিয়েজ, পেপটোন, পলিপেপটাইড, ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড ইত্যাদি হচ্ছে যে লব্ধ প্রোটিন। এরপর আসবো প্রোটিনের বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ প্রোটিন। প্রথম যে বৈশিষ্ট্যের মধ্যে আসবো সেটা হচ্ছে যে প্রপার্টিজ অফ অ্যানিম্যাল প্রোটিন, অর্থাৎ প্রাণীজ প্রোটিনের বৈশিষ্ট্য। আমি এই বৈশিষ্ট্যগুলিকে বিভিন্ন প্রকারে ভাগ করে দেখিয়েছি। প্রথমের যে বৈশিষ্ট্য দেখিয়েছি সেটা হচ্ছে প্রপার্টিজ অফ অ্যানিম্যাল প্রোটিন, অর্থাৎ প্রাণীজ প্রোটিনের বৈশিষ্ট্য। প্রাণীজ প্রোটিনের বৈশিষ্ট্য কি না, সমস্ত অপরিহার্য অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকে এই প্রাণীজ প্রোটিনের মধ্যে, গুণগত মানে প্রথম শ্রেণীর ইয়া তালিকাভুক্ত। দ্বিতীয় নম্বর জানবো গঠনগত সকল কার্যে অপরিহার্য এই প্রাণীজ প্রোটিন। তৃতীয় নম্বরে আসবো প্রাণীজ প্রোটিনের ক্ষতিকারক বা বিষাক্ত উপাদান কম থাকে। চতুর্থ নম্বরে আসবো প্রাণীজ প্রোটিন তার প্রয়োগে জমাট বাঁধে।
5 নম্বরে আসবো প্রাণীজ প্রোটিন কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে। 6 নম্বরে আসবো প্রাণীজ প্রোটিনের জৈব মূল্য বেশি। তো জৈব মূল্য প্রোটিনের জৈব মূল্য কি আমি পরে ভিডিওতে পরের ভিডিওতে আমি তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো যে প্রোটিনের জৈব মূল্য জিনিসটা কি, জৈব মূল্য জিনিসটা কাকে বলে। পরের ভিডিওতে আমরাই পরের ক্লাসে তোমাদেরকে আমি জানাবো। তো দ্বিতীয় নম্বরে আসি যে প্রোটিয়েজ অফ প্ল্যান্ট প্রোটিন, মানে উদ্ভিজ্জ প্রোটিনের বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ প্ল্যান্ট প্রোটিন। তো 1 নম্বরে উদ্ভিজ্জ প্রোটিনের বৈশিষ্ট্য হচ্ছে সকল প্রকার অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকে না। গুণগত মানে এই প্রোটিনের স্থান হচ্ছে যে দ্বিতীয় নম্বরে আসবো ক্ষতিকারক বা বিষাক্ত উপাদান অধিক পরিমাণে থাকে এই উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে। উদ্ভিজ্জ প্রোটিনের শতকরা হার কম। চতুর্থ নম্বর আসবো যে উদ্ভিজ্জ প্রোটিনের সকল অংশ গঠনগত কাজে ব্যবহৃত হয় না। আর উদ্ভিজ্জ প্রোটিন পঞ্চম পয়েন্টে আসবো উদ্ভিজ্জ প্রোটিনের জৈব মূল্য কম। তাহলে কি বুঝলে যে প্রাণীজ প্রোটিন আর উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে পার্থক্য যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কীভাবে লিখবে না, ডিফারেন্স বিটুইন অফ অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট, উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিনের পার্থক্য। প্রথমে এরকম 3টি ভাগে ভাগ করে নেবে পার্থক্য বিষয়, প্রাণীজ প্রোটিন আর উদ্ভিজ্জ প্রোটিন। প্রথমে যে পার্থক্য বিষয় উৎস, এটা কোথা থেকে পাওয়া যায়, প্রাণীজ প্রোটিন আর প্রাণীজ প্রোটিন প্রাণীজ থেকেই পাওয়া যায়, আর উদ্ভিজ্জ প্রোটিন উদ্ভিদ থেকে পাওয়া যায়, এটাই উৎস। দ্বিতীয় নম্বর আসবো গুণ জিনিসটা কি না, প্রাণীজ প্রোটিন প্রথম শ্রেণীর আর উদ্ভিজ্জ প্রোটিন দ্বিতীয় শ্রেণীর, এই হয়ে গেল গুণ। আর তৃতীয় নম্বর আসবো অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি না, এই প্রোটিনে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডগুলি সবকটি উপস্থিত থাকে প্রাণীজ প্রোটিনের মধ্যে, আর উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে উদ্ভিজ্জ প্রোটিন অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড সবকটি উপস্থিত থাকে না। 4 নম্বরে বিষয়ে আসবো জৈব মূল্য। তো জৈব মূল্য প্রাণীজ প্রোটিনের জৈব মূল্য কার্যক্ষমতা ইত্যাদি বেশি, তাই এর পুষ্টিমূল্য বেশি, আর উদ্ভিজ্জ প্রোটিনের পুষ্টিমূল্য কম, কারণ এর জৈব মূল্য কম। 5 নম্বরে আসবো শতকরা উপস্থিত। তো প্রোটিনে শতকরা 40 থেকে 60 ভাগ প্রোটিন থাকে, আর হচ্ছে যে উদ্ভিজ্জ প্রোটিনে 20 থেকে 40 ভাগ প্রোটিন থাকে। 6 নম্বরে আসবো পাচন ক্ষমতা। প্রাণীজ প্রোটিনের উপর উৎসেচক সরাসরি কাজ করে, তাই এটি সহজপাচ্য, আর উদ্ভিজ্জ প্রোটিন তাপ প্রয়োগে উদ্ভিজ্জ প্রোটিনের কোষ পর্দা ফেটে বাইরে আসার পরে উৎসেচক কাজ করে। তো এইটাই হচ্ছে যে পাচন ক্ষমতা। নেক্সট 7 নম্বরে আসবো ব্যবহৃত অংশ। প্রায় সমস্ত প্রাণীজ প্রোটিন এই অংশটুকুই শরীরের কাজে লাগে, প্রাণীজ প্রোটিন সমস্ত অংশটুকুই শরীরের কাজে লাগে, আর উদ্ভিজ্জ প্রোটিন সব কটি শরীরের কাজে ব্যবহৃত হয় না। এরপর 8 নম্বরে আসবো বিষক্রিয়া। কি হয় বিষক্রিয়া কি না, প্রাণীজ প্রোটিন থেকে বিষক্রিয়ার সম্ভাবনা প্রায় থাকে না, তবে কাঁচা ডিমের এভিডিন বায়োডিন ভিটামিনের শোষণে বাধা দেয়। আর উদ্ভিজ্জ প্রোটিন সয়াবিন, ছোলার ডাল, বাদামের ট্রিপসিন বিরোধী পদার্থ প্রোটিনের শোষণে বাধা দেয়। এছাড়া বিট অক্সালো অ্যামিনো অ্যালানিন অর্থাৎ ভিটা ও এ পতঙ্গ পঙ্গুত্ব সৃষ্টি করে, এছাড়া বিটা অক্সালো অ্যামিনো অ্যালানিন পঙ্গুত্ব সৃষ্টি করে। 9 নম্বরে আসবো রোগের সম্ভাবনা। প্রাণীজ প্রোটিন থেকে কোলেস্টেরল বৃদ্ধি পায় এবং হৃদরোগের সম্ভাবনা দেখা দেয়, আর উদ্ভিজ্জ প্রোটিনের এই রকম সম্ভাবনা থাকে না। 10 নম্বরে বিষয় আসবো মূল্য। প্রাণীজ প্রোটিনের দাম অনেক বেশি, আর উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে সহজলভ্য ও কম দামি। তো এই হচ্ছে যে কয়েকটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এরপর নেক্সট বৈশিষ্ট্যে আসবো সম্পূর্ণ উপযোগী বা প্রথম শ্রেণীর প্রোটিনের বৈশিষ্ট্য। জিনিসটা কি না, সমস্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ইহাতে প্রথম শ্রেণীতে উপস্থিত থাকে। দ্বিতীয় নম্বর গঠনগত সকল কার্যে অপরিহার্য। তৃতীয় নম্বর ক্ষতিকারক বা বিষাক্ত উপাদান কম থাকে। চতুর্থ নম্বর তাপ প্রয়োগে জমাট বাঁধে। 5 নম্বর কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে। 6 নম্বর হচ্ছে জৈবমূল্য বেশি। নেক্সট প্রোটিনের বৈশিষ্ট্যে আসবো কম উপযোগী বা আংশিক প্রোটিনের অথবা দ্বিতীয় প্রোটিনের বৈশিষ্ট্য। সকল প্রকার অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড এখানে থাকে না। দ্বিতীয় নম্বর ক্ষতিকারক বা বিষাক্ত উপাদান অধিক পরিমাণে থাকে। এরপর তৃতীয় নম্বরে আসবো প্রোটিনের শতকরা হার কম, আর হচ্ছে যে 4 নম্বর প্রোটিনের সকল অংশ গঠনগত কাজে ব্যবহৃত হয় না। 5 নম্বর আসবো জৈব মূল্য কম। নেক্সট
বৈশিষ্ট্যে আসবো অনুপযোগী বা অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিনের বৈশিষ্ট্য। প্রথম নম্বর, অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডগুলি ঠিকভাবে থাকে না। দ্বিতীয় নম্বর, গঠনমূলক কোনো কাজে অংশগ্রহণ করতে অক্ষম। চতুর্থ নম্বরে আসবো সরল প্রোটিনের বৈশিষ্ট্য। ইহাতে কি না, এক নম্বরে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড সহযোগে গঠিত হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে জল লবণ দ্রবণে দ্রবীভূত হয়। তৃতীয় নম্বরে আসবো তাপ ও অ্যাসিডের সংস্পর্শে সহজেই তঞ্চিত হয়। 4 নম্বরে আসবো অ্যামোনিয়া সালফেট ও জিঙ্ক সালফেট সঙ্গে বিক্রিয়া অধক্ষেপ পড়ে। 5 নম্বরে আসবো প্লাজমা প্রোটিন হাড় দাঁত ও তরুণাস্থি সহ অঙ্গ প্রত্যঙ্গের কোষ ও কলা গঠনে অংশগ্রহণ করে। এরপর আসবো সংযুক্ত প্রোটিনের বৈশিষ্ট্য। সংযুক্ত প্রোটিনের বৈশিষ্ট্য কি না, এক নম্বরে প্রোটিনের সঙ্গে প্রস্থেটিক রূপে যুক্ত হয়ে গঠিত হয়। দ্বিতীয় নম্বরে হচ্ছে ক্রোমোপ্রোটিন প্রস্থেটিক গ্রুপ পদার্থের উপাদান রূপে কাজ করে। তৃতীয় নম্বরে আসবো ফসফোপ্রোটিন জলে অদ্রাব্য কিন্তু ক্ষারীয় দ্রবণে দ্রাব্য। চতুর্থ নম্বরে আসবো নিউক্লিওপ্রোটিন রাইবো শর্করা সঙ্গে যুক্ত হয়ে ডিএনএ ও আরএনএ গঠন করে। 5 নম্বরে আসবো গ্লাইকোপ্রোটিন মিউসিন রূপে গ্রন্থি ও স্নৈমিক ঝিল্লি থেকে নিষ্কৃত হয়। এরপর আসবো লব্ধ প্রোটিনের বৈশিষ্ট্য। লব্ধ প্রোটিনের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর পয়েন্টে প্রকৃতিতে লব্ধ প্রোটিন রূপে থাকে না, প্রোটিন বিশ্লেষিত হয়ে এটি উৎপন্ন হয়। দ্বিতীয় নম্বর পয়েন্টে মেটাপ্রোটিন অ্যাসিড ও ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হয় এবং সমতরিত বিন্দুতে অধক্ষেপের সৃষ্টি করে। তৃতীয় নম্বরে আসবো প্রোটিওজ জলের দ্রাব্য, তাপে তঞ্চিত হয় না, বাইরুটের সঙ্গে বিক্রিয়া নানা বর্ণ ধারণ করে। চতুর্থ নম্বর আসবো জল ও ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হয়, তাপে তঞ্চিত বা অধক্ষেপ সৃষ্টি করে না। 5 নম্বরে আসবো পলিপেপটাইড বাইরুটের বিক্রিয়া সাড়া দেয় না, পলিপেপটাইড বিশ্লেষিত হয়ে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। এবার আসবো ফাংশন অফ প্রোটিন অর্থাৎ প্রোটিনের কাজ। প্রোটিনের প্রধান শারীরবৃত্তীয় কাজগুলি পরকে পর আমি বিশ্লেষণ করব। প্রধান 1 নম্বর কাজ হচ্ছে গঠন ও ক্ষয়পূরণ। কীভাবে কাজ করে না, জীবদেহের একক কোষ প্রোটিন সজীব কোষের প্রধান উপাদান প্রোটোপ্লাজম গঠন ও কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে বয়স অনুযায়ী শারীরিক ও মানসিক বৃদ্ধি সাধন করে এবং দীর্ঘ ক্ষেত্রফল ও বুদ্ধিমত্তার প্রকাশ ঘটায়। স্বাভাবিক নিয়মে লোহিত রক্তকণিকা ও অন্যান্য কণিকাগুলি বিনাশ হয়, নতুন কণিকা সৃষ্টি করে, ক্ষয়পূরণ করে। এছাড়া রক্তপাত, বিভিন্ন রকমের অসুখ ও অপারেশনের ফলে যে ক্ষয় হয়, প্রোটিন কোষ ও কলা গঠন করে সেই ক্ষয়পূরণ করে। দ্বিতীয় নম্বরে কাজে আসবো রক্তে প্লাজমা প্রোটিন ও হিমোগ্লোবিন তৈরি। তো প্রোটিন কীভাবে তৈরি করে না, রক্তরসের প্রোটিন তৈরি করে তার স্বাভাবিক কাজে সাহায্য করে এবং রক্তকণিকার প্রধান উপাদান হিমোগ্লোবিন গঠন করে রক্তে অক্সিজেন পরিবহনের কাজে সাহায্য করে। তৃতীয় নম্বরে আসবো দৃষ্টিশক্তি বজায় রাখে। তো অপসিন প্রোটিন রেটিনলের সঙ্গে যুক্ত হয়ে রোডোপসিন তৈরি করে। এছাড়া অক্ষি কোষ গঠন করে দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে। চতুর্থ নম্বর কাজে আসবো পরিপাক ও বিপাক কাজ। জিনিসটা কি না, খাদ্য পরিপাক ও বিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক প্রোটিন থেকেই উৎপন্ন হয়। 5 নম্বরে আসবো বৃদ্ধিমূলক কাজ। প্রোটিন কোষ বিভাজন ছাড়াও প্রোটিন বৃদ্ধি হরমোন তৈরি করে শারীরিক বৃদ্ধির কাজ ত্বরান্বিত করে। 6 নম্বরে আসবো মেলানিন তৈরি। প্রোটিন ত্বক ও চুলের এবং অক্ষিতারার রং তৈরি হয়, মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে। প্রোটিন এই মেলানিন নামক রঞ্জক পদার্থটি তৈরি করে। 7 নম্বরে আসবো চুল ও নখের গঠন। খনিজ লবণ ও ভিটামিন সঙ্গে প্রোটিন অর্থাৎ ক্যারোটিনযুক্ত প্রোটিন একটি গুরুত্বপূর্ণ উপাদান গঠন করে, যার সহযোগিতায় চুল ও নখ গঠিত হয়। 8 নম্বরে আসবো তাপশক্তি উৎপাদন। 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। 9 নম্বরে আসবো স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ। স্নায়ুকোষ ও নিউরো ট্রান্সমিটার গঠনের মাধ্যমে স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। 10 নম্বরে আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। তো প্রোটিন রক্তে অ্যান্টিবডি ও অ্যান্টিজেন তৈরি করে, রোগের কবল থেকে শরীরকে রক্ষা করে। এছাড়া মাতৃদুগ্ধের অন্যাক্রম্য পদার্থ তৈরি করে প্রোটিনেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 11 নম্বর আসবো মাতৃদুগ্ধ উৎপাদন। না, প্রোটিন প্রোল্যাক্টিন নামক হরমোন মাতৃদুগ্ধ উৎপাদনের জন্য দায়ী। প্রোটিন প্রোল্যাক্টিন হরমোন উৎপাদনের একটি অপরিহার্য উপাদান। 12 নম্বরে আসবো রক্তের ভারসাম্য রক্ষা। প্রোটিন রক্তে অম্ল ও ক্ষারের সমতা বজায় রেখে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তো এই হচ্ছে যে প্রোটিনের শারীরবৃত্তীয় কাজ। এরপর আসবো এফেক্টস অফ প্রোটিন ডিফিসিয়েন্সি ইন ফুড, অর্থাৎ খাদ্যে প্রোটিনের অভাবজনিত ফল।
প্রোটিন খাদ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। দেহে প্রোটিনের ঘাটতি দেখা দিলে ক্ষয়পূরণ হয় না, দেহের ওজন হ্রাস পায় ও মেজাজ খিটখিটে হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, রক্তাল্পতা, পেটের অসুখ প্রভৃতি রোগ হয়। প্রোটিনের অভাবজনিত উপসর্গগুলি আমি নিচে লিখে তোমাদেরকে বুঝাচ্ছি। প্রথম অভাব হয় 1 নম্বরে কোয়াশিকর ও মেরাসমাস। এই জিনিসগুলো কি? এই দুটি হচ্ছে রোগ। এই দুটি রোগ কি না, খাদ্যে প্রোটিনের ঘাটতি দেখা দিলে শিশুদের ক্ষেত্রে প্রোটিন ক্যালোরির অপুষ্টি অর্থাৎ প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, যাকে শর্টকাটে পিসিএম বলা হয়, জনিত কোয়াশিকর এবং মেরাসমাস রোগ দেখা দেয়। কোয়াশিকর 1.5 বছর বয়সী শিশুদের হয়, আর কোয়াশিকর 1.5 বছরের বেশি বয়সী শিশুদের হয়। এই রোগে আক্রান্ত শিশুদের ত্বক আঁশযুক্ত ও ভঙ্গুর হয়, এছাড়া বৃদ্ধি ব্যাহত হয়। অপরপক্ষে মেরাসমাস 1 বছরের কম বয়সী শিশুদের হয়। এই রোগে শিশুদের পেশি ধ্বংস হয়, ফলে হাত পা শীর্ণ হয়, মুখ বৃদ্ধদের মতো হয়ে যায়। দ্বিতীয় নম্বরে আসবো পেটের গণ্ডগোল বা উদরময়। পেটের গণ্ডগোল ও উদরময় জিনিসটা কি না, খাদ্যে উপযুক্ত মাত্রার প্রোটিন না থাকলে বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরণ কম হয়, ফলে খাদ্যে ভালোভাবে পাচিত হয় না, আত্তীকরণও ব্যাহত হয়, পেটের গোলমাল দেখা দেয়, উদরময় লেগেই থাকে। তৃতীয় নম্বরে আসবো ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার জিনিস কি না, প্রোটিনের ঘাটতির ফলে লিভারে চর্বি জমা হয়ে ফ্যাটি লিভার সৃষ্টি হয়। এইরকমই লিভার প্লাজমা অ্যালবুমিন সংশ্লেষ করতে পারে না, ফলে এডিমা বা শোথ দেখা দেয়। এরপর চতুর্থ নম্বর আসবো শিশু মনের বিকাশ ব্যাঘাত। মনের বিকাশে ব্যাঘাত। শৈশবে প্রোটিন ঘাটতির ফলে শিশু মনের বিকাশ ব্যাহত হয়, ফলে অন্য ক্ষেত্রে তারা মানসিক দিক থেকে অনগ্রসর হয়। নেক্সট আসবো 5 নম্বর নাইট্রোজেন সাম্য বিঘ্নতা। দেহের প্রোটিনের ঘাটতির ফলে নাইট্রোজেন সাম্য বিঘ্নিত হয়, মাংসপেশির ক্ষয় ও রক্তাল্পতা রোগ দেখা দেয়। এই নাইট্রোজেন সাম্য কীভাবে হচ্ছে আমি পরের ভিডিওতে তোমাদেরকে ভালো করে ডিসকাস করে বোঝাবো। 6 নম্বরে হচ্ছে যে হরমোন উৎপাদন ব্যাহত। তো প্রোটিনের অভাবে দেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলির হরমোন উৎপাদন অপরাগ হয়, ফলে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ প্রভৃতি বিভিন্ন ধরনের ক্রিয়া ব্যাহত হয়। এরপর আসবো এফেক্টস অফ এক্সেস প্রোটিন ইন ফুড অ্যান্ড সাপ্লিমেন্টারি এফেক্ট অফ প্রোটিন, অর্থাৎ খাদ্যের প্রোটিনের আধিক্যজনিত ফল ও অনুপূরক ফল। তো আধিক্যজনিত ফল জিনিসটা কি না, খাদ্যে প্রয়োজনের তুলনায় অধিক প্রোটিন থাকলে শরীর সেই প্রোটিন গ্রহণ করতে পারে না, বরং তার থেকে দূষিত পদার্থ সৃষ্টি হয়। খাদ্যে অতিরিক্ত মাত্রার প্রোটিন গ্রহণ করলে অনেক সময় মাথা ধরে, দেহে অবসাদ দেখা দেয়। এছাড়া অতিরিক্ত প্রোটিন থেকে অনেক সময়ে বাত রোগ হয়। দ্বিতীয় নম্বরে আসবো অনুপূরক ফল। এই জিনিসটা কি না, আংশিক পূর্ণ প্রোটিন দেহের নাইট্রোজেন সাম্য বজায় রাখতে পারে না, তবে কতগুলি আংশিক পূর্ণ প্রোটিন একসঙ্গে অর্থাৎ মিশ্র প্রোটিন হিসেবে গ্রহণ করলে দেহের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলির অভাব পূরণ হয়, ফলে প্রোটিনের পুষ্টিমূল্য বেড়ে যায়। প্রোটিনের এই প্রকার পুষ্টিমূল্য বেড়ে যাওয়াকে প্রোটিনের অনুপূরক ফল বলে। এরপর আসবো বিভিন্ন বয়সে প্রোটিনের প্রয়োজনীয়তা। তো বিভিন্ন বয়সে প্রোটিনের চাহিদা বিভিন্ন রকমের হয়। শৈশব অবস্থায় প্রোটিনের চাহিদা বৃদ্ধাবস্থায় তুলনায় বেশি হয়, আবার স্বাভাবিক অবস্থার চেয়ে গর্ভকালীন ও প্রসূতিকালীন অবস্থায় প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায়। তাহলে দেখে নেব। তো আইসিএমআর এর সুপারিশ 2010 অনুযায়ী বিভিন্ন বয়সের প্রোটিনের গ্রহণের তালিকা। তো নিচে আমি এখানে তালিকা উল্লেখ করলাম, কোন কোন বয়সে কত পরিমাণ প্রোটিনের প্রয়োজন হয় একবার দেখে নেব চার্টে। তো শিশু যাদের বয়স হচ্ছে 0 থেকে 6 মাস, তাদের প্রোটিনের প্রয়োজন হয় 1.16 গ্রাম। যাদের বয়স 06 টু 12 মান্থ, তো তাদের প্রোটিনের প্রয়োজন পড়ে 1.69 গ্রাম। এরপর আসবো বালক বালিকাদের 1 থেকে 3 বছর বয়সে যাদের ওজন হবে 12 কেজি, তাদের প্রোটিনের প্রয়োজন হবে 16.7 গ্রাম। যাদের বয়স 4 থেকে 6 বছর, যাদের দৈহিক ওজন হবে 18.9 কেজি, তাদের প্রোটিনের প্রয়োজন হবে 20.1 গ্রাম। যাদের বয়স 7 থেকে 10 বছর এবং তার দৈহিক ওজন হবে 26.4 কেজি, তাদের প্রোটিনের প্রয়োজন হবে 29.5 গ্রাম। এরপর আসবো কিশোর।
যাদের বয়স 10 থেকে 12 বছর এবং ওই বডি ওয়েট হবে 34.3 কেজি, তাদের প্রোটিনের প্রয়োজন হবে 39.9 গ্রাম পার ডে। যাদের বয়স 13 থেকে 15 বছর এবং তাদের বডি ওয়েট হবে 47.6 কেজি এবং তাদের প্রোটিনের প্রয়োজন পড়বে 54.3 গ্রাম পার ডে। যাদের বয়স 16 থেকে 17 বছর বয়স, বডি ওয়েট হবে 52.1 কেজি এবং তাদের প্রোটিনের প্রয়োজন হবে 61.5 গ্রাম। এরপর আসবো কিশোরী। 10 থেকে 12 বছর বয়স যাদের কিশোরী, যাদের ওই 10 থেকে 12 বছরের কিশোরীর বডি ওয়েট হবে 35.5 গ্রাম। তো এই বডি ওয়েট অনুযায়ী তাদের প্রোটিনের প্রয়োজন হবে 40.4 গ্রাম পার ডে। 13 থেকে 15 বছর বয়সে কিশোরীর বডি ওয়েট হবে 46.0 কেজি, তাদের হচ্ছে যে প্রোটিনের প্রয়োজন হবে 51.9 গ্রাম পার ডে। যাদের বয়স 16 থেকে 17 বছর বয়স এবং হচ্ছে যে ওই বয়সে বডি ওয়েট হবে 52.1 কেজি, তাদের ওই বডি ওয়েট অনুযায়ী প্রোটিনের প্রয়োজন হবে 55.5 গ্রাম। এরপর আসবো প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হচ্ছে যে যাদের পুরুষদের ক্ষেত্রে যেসব পুরুষদের বডি ওয়েট হচ্ছে যে 60 কেজি, ওই 60 কেজি বডি ওয়েটের প্রোটিনের প্রয়োজন হবে 60 গ্রাম পার ডে। মহিলার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মহিলাদের যাদের বডি ওয়েট 55, সেই বডি ওয়েট অনুযায়ী তাদের প্রোটিনের প্রয়োজন হবে 55 গ্রাম। এরপর গর্ভবতী ও প্রসূতি মহিলাদের জন্য শিশুর জন্ম থেকে 6 মাস পর্যন্ত তাদের ওই গর্ভবতী প্রসূতি মহিলার মধ্যে প্রোটিনের প্রয়োজন হবে 57.9 গ্রাম পার ডে। 6 মাস থেকে 12 মাস পর্যন্ত তাদের প্রোটিনের প্রয়োজন হবে 70.2 গ্রাম পার ডে। এটাই হচ্ছে বিভিন্ন বয়সে প্রোটিনের প্রয়োজনীয়তা। তোমাদের প্রায় এই ধরনের প্রায় কোশ্চিন আসে, ব্যাখ্যামূলক কোশ্চিন, যে বয়স্কদের প্রোটিনের প্রয়োজনীয়তা কী, অর্থাৎ বয়স্কদের প্রোটিনের প্রয়োজন পড়ে কেন। এই কোশ্চেনটা বারে বারে তোমাদের আসে। তো উত্তর কীভাবে লিখতে হবে না, লিখতে হবে বয়স্কদের প্রোটিনের প্রয়োজন পড়ে কারণ 60 বছর বয়সের পর শরীরের গঠন বা বৃদ্ধি না হলেও ক্ষয়পূরণ, অনাক্রমণ ক্ষমতা বৃদ্ধি ও নাইট্রোজেন সাম্য বজায় রাখার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। এরপর তোমরা কী করবে না, পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে তোমাদেরকে লিখতে হবে। প্রথম নম্বর পয়েন্টে লিখতে হবে যে ক্ষয়পূরণ জিনিসটা কি, তোমাদেরকে পরীক্ষা খাতায় বোঝাতে হবে। অনাক্রমণ ক্ষমতা বৃদ্ধিটা কি, এটা তোমাকে পরীক্ষা খাতায় দেখাতে হবে। নাইট্রোজেন সাম্য জিনিসটা কি, এটা তোমাদের পরীক্ষা খাতায় বোঝাতে হবে। তাহলে অনাক্রমণ ক্ষয়পূরণ জিনিসটা কি, 1 নম্বরে ক্ষয়পূরণ সাবহেডিং দিয়ে লিখতে হবে এই বয়সে স্বাভাবিক নিয়মে কোষের প্রোটিনের ক্ষয়প্রাপ্ত হয় এবং বার্ধক্যজনিত অসুখের কারণে শরীরের ক্ষয় হয়। এই ক্ষয়পূরণ করার জন্য বয়স্কদের খাদ্যে প্রোটিনের থাকা অবশ্যই প্রয়োজন। তো এরপর আসবো 2 নম্বরে, যে অনাক্রমণ ক্ষমতা বৃদ্ধি। একটু ড্যাশ দিয়ে লিখবে যে দেহ প্রোটিন ক্ষয় পাওয়ার ফলে শরীর দুর্বল হয় এবং সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। বয়স্কদের খাদ্যে উপস্থিত প্রোটিন সংক্রমণ প্রতিরোধ করে অনাক্রমণ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। 3 নম্বরে আসবো নাইট্রোজেন সাম্য। নাইট্রোজেন সাম্য সাবহেডিং দিয়ে একটু ড্যাশ দিয়ে লিখবে যে খাদ্যে প্রধান 3টি উপাদানের মধ্যে প্রোটিন হলো নাইট্রোজেন যুক্ত পদার্থ। প্রোটিন পাচিত হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় ও কোষের প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হয়। বিপাককালে প্রোটিন নাইট্রোজেন যুক্ত ও নাইট্রোজেনবিহীন এই দুটি অংশে ভাগ হয়ে যায় এবং নাইট্রোজেন যুক্ত অংশ মল ও মূত্রের মাধ্যমে একটি নির্দিষ্ট মাত্রায় নিষ্কাশিত হয়। তো প্রোটিন শতকরা 16 ভাগ নাইট্রোজেন থাকে প্রোটিনের মধ্যে। প্রতিদিন মল ও মূত্রের মাধ্যমে যে পরিমাণ নাইট্রোজেন বেরিয়ে যায় সেই পরিমাণ নাইট্রোজেন যুক্ত খাবার অর্থাৎ প্রোটিন অভাব পূরণ করতে হবে খাদ্যের মাধ্যমে প্রোটিন উপস্থিত থাকা অবশ্যই প্রয়োজন। তো বৃদ্ধ বয়সে সহজ পাচ্য প্রাণীজ প্রোটিন গ্রহণ করা অবশ্যই উচিত। তা এই কারণেই বয়স্কদের প্রোটিনের প্রয়োজনীয়তা পড়ে। এখানেই এই ক্লাসটা শেষ করলাম। প্রোটিন রিলেটেড আরও অনেক বিষয় পড়ানোর আছে, সেগুলি আমি পরের ক্লাসগুলিতে পার্ট বাই পার্ট করে আমি তোমাদের পড়াবো। এখনও পর্যন্ত যেটুকু অংশ আমি পড়ালাম, এইটুকু অংশে যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট করতে পারো। আই হোপ তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি কারো ডায়েট চার্ট ও কোচিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো।
দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।